অভ্যুত্থান বিরোধীদের চক্রান্ত মজবুত করেছে জাতির ঐক্য, একসঙ্গে চলবে সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি, জানালেন প্রধান উপদেষ্টা। ঐক্য, সংস্কার ও নির্বাচন, এই তিন লক্ষ্যের কোনোটিকে ছাড়া কোনোটি সফল হতে পারবে না। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। ভোটের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চায় বিএনপি জামায়াত। ন্যূনতম যে সংস্কার প্রয়োজন গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য, সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যেতে চাই। একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কারগুলো মিনিমাম প্রয়োজন সেগুলো সম্পন্ন করতে সুযোগ দিতে হবে। দণ্ডপ্রাপ্ত হলে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতারা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না, বললেন অ্যাটর্নি জেনারেল। আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের দৃষ্টিতে পৃথিবীর ইতিহাসে পৃথিবীর মানুষের সামনে একটি স্বৈরাচারী রাজনৈতিক দল হিসাবে ইতিমধ্যে আবির্ভূত হয়েছে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এটা আমাদের শাশ্বত আইন। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জাহাজে 7 খুনের বিচার সহ 4 দফা দাবিতে ধর্মঘটে শ্রমিকরা, পণ্যবাহী নৌযান চলাচল বন্ধ, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা। এবং নতুন দর নির্ধারণের 2 সপ্তাহ পর স্বাভাবিক হয়নি ভোজ্য তেলের সরবরাহ, 40 টাকা পর্যন্ত বেড়েছে মুরগির দাম, স্বস্তি ফেরেনি চালের বাজারে। সংস্কার আর নির্বাচনের প্রস্তুতি একসঙ্গে চলবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ঐক্য, সংস্কার, নির্বাচন শীর্ষক সংলাপের উদ্বোধনী পর্বে ভিডিও বার্তায় সংস্কার কাজে নাগরিকদের অংশগ্রহণের আহ্বান জানান তিনি। বলেন, নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনই করবে। প্রধান উপদেষ্টা আরও বলেন, অভ্যুত্থান বিরোধীদের অব্যাহত চক্রান্ত জাতির ঐক্য আরও মজবুত করেছে। রক্তক্ষয়ী আন্দোলনের পরে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পটভূমিতে শুরু হয়েছে 2 দিন ব্যাপী জাতীয় সংলাপ। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের উদ্যোগে ঐক্য, সংস্কার, নির্বাচন শীর্ষক সংলাপের উদ্বোধনী পর্বে ভিডিও বার্তা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকল নাগরিককে আমার সালাম। অধ্যাপক ইউনূস বলেন, সংস্কার আর নির্বাচনের প্রস্তুতি একসঙ্গে চলবে। ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন কোনোটিই অর্থবহ হবে না। এ সময় সংস্কার কাজে নাগরিকদের অংশগ্রহণ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। ঐক্য, সংস্কার ও নির্বাচন, এই 3 লক্ষ্যের কোনোটিকে ছাড়া কোনোটি সফল হতে পারবে না। ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না। সংস্কারের যে মহান দায়িত্ব ঐতিহাসিক কারণে আমাদের কাছে এসে গেছে, এই দায়িত্ব আমাদের প্রত্যেককে, প্রতি নাগরিককে, রাজনৈতিক দলকে, প্রতিটি সামাজিক, অর্থনৈতিক, ব্যবসায়িক এবং ধর্মীয় জনগোষ্ঠীর প্রত্যেককে দৃঢ়তার সঙ্গে সংস্কারের মহাযজ্ঞে আনন্দের সঙ্গে ঝাঁপিয়ে পড়তে হবে। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। প্রধান উপদেষ্টা আরও বলেন, গণ অভ্যুত্থান বিরোধী শক্তি ঐক্যে ফাটল ধরানোর ষড়যন্ত্র করলেও গত 5 মাসে এই ঐক্য আরও সুদৃঢ় হয়েছে। জুলাই অভ্যুত্থান আমাদেরকে ঐতিহাসিক মাত্রায় বলীয়ান করেছে। গত 5 মাসে এই ঐক্য আরও শক্তিশালী হয়েছে। গণ অভ্যুত্থানের বিরুদ্ধ শক্তি আমাদের মধ্যে ভাঙন সৃষ্টি করার ক্রমাগত প্রয়াস চালাতে থাকায় আমাদের ঐক্য আরও মজবুত হচ্ছে। এই ঐক্যের জোরেই এখন আমরা অসাধ্য সাধন করতে পারি। এখনই আমাদের সর্বোচ্চ সুযোগ। এমন অর্থনীতি গড়ে তুলতে হবে যেটা সকল নাগরিকের জন্য সম্পদের ও সুযোগের বৈষম্যহীনতার নিশ্চয়তা প্রদান করবে। জুলাই আগস্টের শত শত প্রাণের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র মেরামতের অপূর্ব সুযোগ সৃষ্টি করেছে। এই সুযোগ হাতছাড়া হলে ভবিষ্যতের প্রজন্ম ক্ষমা করবে না বলেও মন্তব্য করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। যেখানে সংখ্যালঘু, সংখ্যাগুরু এই পরিচিতি অবান্তর হয়ে পড়বে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আমি বাংলাদেশে সময় যত গড়াবে সংকট তত বাড়বে, সে কারণে ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সুরে কথা বলেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সকালে ঐক্য, সংস্কার, নির্বাচন নিয়ে 2 দিনের জাতীয় সংলাপে অংশ নেন তারা। আমরা যদি বলি স্বাধীনতা পরবর্তী
5 আগস্টের গণঅভ্যুত্থানের পর সব রাজনৈতিক দলের সমর্থনে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। রাষ্ট্র মেরামতে গঠন করা হয় 15টি সংস্কার কমিশন। একদিকে সংস্কার, অন্যদিকে রাজনৈতিক দলগুলোর নির্বাচনের তাগাদা। এমন প্রেক্ষাপটে শুরু হয়েছে জাতীয় সংলাপ। শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ঐক্য সংস্কার নির্বাচন নিয়ে সংলাপের আয়োজন করে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ। ঐক্য কোন পথে শীর্ষক প্রথম অধিবেশনে অংশ নেন সরকারের উপদেষ্টা, রাজনীতিবিদ, সংস্কার কমিশনের প্রধান, সুশীল সমাজের প্রতিনিধিরা। বক্তারা বলেন, জন আকাঙ্ক্ষা পূরণে সংস্কার এগিয়ে নিতে রাজনৈতিক শক্তিগুলোকে সংকল্পবদ্ধ থাকার বিকল্প নেই। তারা চান এমন একটি নির্বাচনী ব্যবস্থা যেখানে তার ভোট দেবার অধিকার এবং সেই ভোট নির্ধারক হবে। তারা চান যে জবাবদিহিতার ব্যবস্থা থাকবে এবং সর্বোপরি তারা যেটা চান সেটা হচ্ছে ক্ষমতার যেন এক কেন্দ্রীকরণ না ঘটে। নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে একটা গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত। এইটা বাংলাদেশে স্পষ্ট করে উচ্চারণ করা দরকার। আমাদের হাজারো শহীদ, আমাদের হাজারো আহত, তাদের সমস্ত সংগ্রামের ভাষা দিয়ে এসছে বাংলাদেশ গণতন্ত্রের পথে হাঁটবে। আর কোন রকম কোন মতাদর্শ দিয়েই একটা স্বৈরতান্ত্রিক কিংবা ফ্যাসিবাদী ব্যবস্থায় বাংলাদেশ আর যাবে না। নির্বাচন যত দেরি হবে ততই সমস্যা বাড়বে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন দেওয়ার কথা বলেন তিনি। একই সুরে কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। দুর্ভাগ্য আমাদের এখন কিছু কিছু বক্তব্য আসছে যে বিএনপি সংস্কার চায় না, নির্বাচন চায়। এই কথাটা সঠিক নয়। আমরা বারবার করে বলছি যে আমরা প্রয়োজনীয় সংস্কারটাকে শেষ করা, অর্থাৎ ন্যূনতম যে সংস্কার প্রয়োজন একটা নির্বাচন করার জন্য, গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য, সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যেতে চাই। আমি শুনেছি যে তারা তাদের প্রস্তাবটাকে তৈরি করে গভর্নমেন্টের হাতে দেবেন এবং গভর্নমেন্ট তখন আপনার পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে বসবেন। ওনারাই যদি আগে পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে বসতেন, আমার মনে হয় সেটা বলে আরো ইফেক্টিভ হতো, আরো ভালো হতো। এটা একটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সবকিছু সংস্কার করা সম্ভব নয়। ইট উইল টেক টাইম। কিন্তু একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কারগুলো মিনিমাম প্রয়োজন সেগুলো সম্পন্ন করতে সুযোগ দিতে হবে। তারপরে একটা অবাধ, নিরপেক্ষ, ক্রেডিবল, ফ্রি এবং ফেয়ার একটা ইলেকশন সম্ভব। সেই নির্বাচন যুক্তিসঙ্গত সময়ের জন্য যতটুকু লাগে আমরা জামাত ইসলামী সেই সময় দিতে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য প্রস্তুত আছি। ফ্যাসিবাদের বিরুদ্ধে শুধু ঐক্যবদ্ধ নয়, প্রতিহতের প্রস্তুতি রাখার আহ্বান জানান গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান। খালি ঐক্যের কথা বললাম কিন্তু প্রতিহতর জন্য তৈরি থাকলাম না, নিয়ন্ত্রণটা ছেড়ে দিবেন না। কোন ফ্যাসিবাদ যাতে আবারও রাষ্ট্র ক্ষমতায় ফেরত আসতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। দেশ অস্থিতিশীল করতে বিভিন্ন পক্ষ ষড়যন্ত্র করছে উল্লেখ করে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নেতারা। একই সঙ্গে দেশ পুনর্গঠনে জনগণের ঐক্য ও সমর্থন প্রত্যাশা করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াত নেতারা। শুক্রবার সকাল ৮টার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় রমনা শপিং কমপ্লেক্সের সামনের সম্মেলনস্থল। দীর্ঘ ১৩ বছর পর উন্মুক্ত স্থানে সমাবেশ করলেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর রমনা থানা ইউনিটের কর্মীরা। সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে জুলাই অভ্যুত্থানের শহীদ ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম বলেন, বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ যেন মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, এজন্য সব রাজনৈতিক দলের সচেতন থাকতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ অন্যান্য যত রাজনৈতিক দল আছে আমি সকলকে আহ্বান জানাবো আজকের এই সমাবেশ থেকে যেন বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে না পারে। সচিবালয়ে অগ্নিকাণ্ডকে আওয়ামী লীগ ও ভারতীয় ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেন জামায়াত নেতারা। সচিবালয়ে 2টা রুম অথবা 2টা ফ্লোর অথবা 2টা জায়গায় মন্ত্রণালয় তারা আগুন ধরিয়ে দিয়ে যদি মনে করে আবার বাংলাদেশে অস্থির করবে, আমরা বলবো আপনারা শুধু বোকার স্বর্গে নেই, আপনারা বোকারও রাজত্ব করছেন। দেশের শক্তি যারা আছে সবাই যদি ঐক্যবদ্ধ থাকে দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য বাইরে থেকে যতই তারা হাম্পি দাম্পি করুক না কেন
যত আগুনই লাগাক না কেন এই আগুন তাদেরকেই জ্বালিয়ে পুড়িয়ে শেষ করবে ইনশাআল্লাহ। এদিন যশোরে কর্মী সম্মেলনে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান সুশাসন প্রতিষ্ঠায় জনগণের ঐক্য ও সমর্থন প্রত্যাশা করেন। আমরা এমন একটি রাষ্ট্র দেখতে চাই যে রাষ্ট্রের নাগরিকদের মধ্যে আর কোনো বিভাজন বিভক্তি থাকবে না, সমস্ত দেশ এবং জনগণ ঐক্যবদ্ধ হবে। এই ঐক্যবদ্ধ নাগরিক সমাজই একটা ঐক্যবদ্ধ দেশ করবে ইনশাআল্লাহ। দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন পক্ষ ষড়যন্ত্র করছে উল্লেখ করে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতের শীর্ষ নেতারা। আপনারা যেন আমাদেরকে একটু ভালোবাসা উপহার দেন। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। দণ্ডপ্রাপ্ত হলে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতারা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান। আওয়ামী লীগ না এলেও নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে না বলে মনে করেন তিনি। অন্যদিকে মামলা নিষ্পত্তির কারণে বেগম খালেদা জিয়ার পরবর্তী নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই বলেও জানান রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। বলেন, জনগণ ভোটাধিকার ফিরে পেলে সেটাই হবে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। মানুষ কিন্তু আওয়ামী লীগ আমলে নানা অনিয়মের কারণে পূর্বের গণপ্রতিনিধি আইন অনুযায়ী দলটির নির্বাচনী অপরাধীদের বিচার করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান। শুক্রবার সকালে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে একথা বলেন তিনি। জানান, জনগণ ভোটাধিকার ফিরে পেলে সেটাই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে। আওয়ামী লীগ না এলেও নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে না। আগামী নির্বাচন প্রত্যেকেই যাতে অংশগ্রহণ করতে পারে সেই পরিস্থিতি যখন উন্মুক্ত করা হবে, সেই পরিস্থিতি উন্মুক্ত হলেই ভোটাধিকারের স্বপ্ন এবং বাস্তবায়ন চিন্তা এবং মননে যখন বাংলাদেশের মানুষ বুঝবে যে বাংলাদেশের আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, আমি নির্বাচন হবে না, সেই পরিস্থিতি যখন তৈরি হবে তখন এটাকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে। আওয়ামী লীগের কেউ বর্তমান প্রেক্ষাপটে দণ্ডপ্রাপ্ত হলে পূর্বের আইন অনুযায়ী পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না বলে সাফ জানিয়েছেন অ্যাডভোকেট আসাদুজ্জামান। তবে সব মামলা নিষ্পত্তির কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরবর্তী নির্বাচন অংশগ্রহণে কোনো বাধা নেই। খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে আইনগত কোনো বাধা এখন নাই। ওনার যে মামলাগুলো আছে সেই মামলাগুলো ইতিমধ্যে অনেকটা খালাস হয়েছে, অনেকে মুক্তি আছেন এবং সেখানে আইনগত কোনো বাধা আমি আপাতত দেখছি না। আগামী দিনে নির্বাচন যখন হবে তার সামনে রেখে কোনো বাধা আসবে কিনা সেটা সময় বলে দেবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করায় সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। যেভাবে বিচার বিভাগকে ধ্বংস করেছেন। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। প্রাণকেন্দ্র সচিবালয়ে 7 নম্বর ভবনে আগুনের কারণ খুঁজতে কাজ শুরু করল তদন্ত কমিটি। সকালে সচিবালয়ে যান উচ্চ পর্যায়ের ওই কমিটির সদস্যরা। সভা শেষে করেন আলামত সংগ্রহ। অগ্নিকাণ্ড নিছক দুর্ঘটনা নাকি নাশকতা তা এখনই বলা যাচ্ছে না বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক। শুক্রবার সকালে সচিবালয়ে যান আগুনের ঘটনায় গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। সচিবালয়ে সভা করে তদন্তের কর্মপদ্ধতি নির্ধারণ করে তারা। এরপর দুর্ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করা হয়। উচ্চ পর্যায়ের এই তদন্ত কমিটি ছাড়াও গোয়েন্দা সংস্থার একাধিক দল আগুনে পুড়ে যাওয়া বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেছেন। এদিকে শুক্রবার ছুটির দিনেও সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি আরোপ করে আইনশৃঙ্খলা বাহিনী। মূল ফটকে পুলিশ ছাড়াও আছেন সেনাবাহিনীর সদস্যরা। তদন্ত কাজে জড়িত গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়া কাউকেই প্রবেশ করতে দেয়া হচ্ছে না প্রশাসনের এই প্রাণকেন্দ্রে। সচিবালয়ের বিভিন্ন ভবনে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি এখনো। অগ্নিকাণ্ড নিছক দুর্ঘটনা নাকি নাশকতা তা এখনো নিশ্চিত নয় জানিয়ে ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান, এ বিষয়ে তদন্ত শেষে বলা যাবে। বসেছিলাম এইটাই, এর বেশি কিছু বলার নাই। তদন্ত শেষ হলে আপনারা বাকিটা হয়তো জানানো যাবে, বাট এখন তদন্তের কাজ। চাঁদপুরে জাহাজের 7 খুনের বিচার সহ 4 দফা দাবিতে সারা দেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। এতে বন্ধ জ্বালানি তেল, সার সহ বিভিন্ন পণ্য খালাস কার্যক্রম। স্বাভাবিক আছে যাত্রী পারাপার। নৌযান শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ও 4 দফা দাবি জানিয়ে নৌঘাটে বিক্ষোভ তাদের। শুক্রবার সকাল থেকে চট্টগ্রাম, বরিশাল, চাঁদপুর, মোংলা সহ বিভিন্ন বন্দর ও ঘাটে বন্ধ সব ধরনের নৌযান চলাচল। ঘাটেই নোঙর করা নৌযানগুলো। কয়েকটি পণ্যবাহী জাহাজ মাঝ নদীতে অবস্থান করলেও বন্ধ পণ্য খালাস। এতে বিপাকে ব্যবসায়ীরা। জাহাজের স্টাফ যে আমাদের সাথী ভাই হত্যা হয়েছে তার সুস্থ তদন্ত করে যে প্রকৃত আসামি তার ফাঁসি চাই। যতদিন পর্যন্ত আমাদের এই
দাবি না মানবে ততদিন আমাদের কর্মবিরতি চলবে। পণ্যবাহী জাহাজে শ্রমিকদের নিরাপত্তা, চাঁদপুরে জাহাজে 7 খুনের ঘটনা উদ্ঘাটন এবং নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া সহ বিভিন্ন দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে বলে ঘোষণা দেন নৌ শ্রমিকরা। তবে দুর্ভোগের বিষয় বিবেচনা করে আপাতত যাত্রীবাহী নৌযান কর্মবিরতির আওতামুক্ত থাকবে। নৌপথের নিরাপত্তা, যে ঘটনা যে খুন হয়েছে খুনের অপরাধীদের খুঁজে বের করা, এর আওতায় আনা, নিহত পরিবারকে ক্ষতিপূরণ প্রদান এবং আহত শ্রমিকের চিকিৎসায় আলোচনার কোনো পরিবেশ তৈরি হয় তাহলে শেষ হয়ে যাবে। গত 23 ডিসেম্বর দুপুরে হাইমচরে মেঘনা নদীতে থেমে থাকা সারবাহী কার্গো জাহাজ থেকে 7 জনের লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় অজ্ঞাত 8 থেকে 10 জনকে আসামি করে হত্যা মামলা করেছেন জাহাজ মালিক। জড়িত একজনকে গ্রেফতারের পর দায় স্বীকার করেছে সে। শিল্প মন্ত্রণালয় ও চাঁদপুর স্থানীয় প্রশাসন গঠন করেছে আলাদা তদন্ত কমিটি। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। দুদককে ঢেলে সাজাতে দৃঢ় প্রতিজ্ঞ সংস্কার কমিশন। নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়া, অভ্যন্তরীণ দুর্নীতির লাগাম টানা সহ আইন সংস্কারের সুনির্দিষ্ট প্রস্তাবনা জানুয়ারির প্রথম সপ্তাহেই পৌঁছাবে অন্তর্বর্তী সরকারের কাছে। কমিশন প্রধান বলছেন, সব অংশীজন ও বিশেষজ্ঞের মতামতের ভিত্তিতেই প্রস্তুত করা হয়েছে আগামী দিনের দুদক পরিচালনার খসড়া রূপরেখা। বিশেষজ্ঞরা বলছেন, শুধু আইন প্রণয়নই নয়, বাস্তবায়নের দরকার রাজনৈতিক সদিচ্ছা। হাসান ওয়ালির প্রতিবেদন। দুর্নীতি দমন কমিশন দুদক হওয়ার কথা ছিল দুর্নীতিবাজদের জম, কিন্তু বাস্তবতা নখদন্তহীন কাগজে বাঘে পরিণত হয়েছে প্রতিষ্ঠানটি। সত্যিকারের দুর্নীতিবাজদের ধরার পরিবর্তে বিরোধী মতের রাজনৈতিক নেতা, বিশিষ্টজনদের সম্মানহানিই যেন একমাত্র কাজ হয়ে দাঁড়িয়েছিল সংস্থাটির। পতিত সরকারের শেষ পর্যন্ত দায়িত্ব পালন করা মঈনুদ্দিন আব্দুল্লাহ কমিশনের কর্মকাণ্ড বিশ্লেষণ করে দেখা যায়, বেসিক ব্যাংকের বিরুদ্ধে চার্জশিট দেওয়া ছাড়া দৃশ্যমান কোনো কাজ করেনি কমিশন। অন্যদিকে বিরোধী মত দমনে সরব ছিল সংস্থাটি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ বিরোধী রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে হয় ধারাবাহিক হয়রানিমূলক মামলা। তলবসহ নানাভাবে হয়রানি করে মামলার ফাঁদে জড়ানো হয় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে। অথচ দুর্নীতিবাজ রথী মহারথীরা ছিলেন পর্দার আড়ালে। পরিবর্তিত পরিস্থিতিতে নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর তার কিছু কিছু সামনে এসেছে। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দাবির মুখে প্রথম ধাপের সংস্কার কমিশনের সঙ্গে গঠিত হয় দুদক সংস্কার কমিশন, যার প্রধানের দায়িত্ব দেওয়া হয় দুর্নীতি বিরোধী সংগঠক ডক্টর ইফতেখারুজ্জামানকে। প্রায় 3 মাস অংশীজনদের সঙ্গে বসে অকার্যকর দুদকের প্রাণ ফেরানোর প্রস্তাবনা তৈরি করেছে কমিশন। কমিশন প্রধান বলছেন, নিয়োগ প্রক্রিয়া দলীয় প্রভাব মুক্ত রাখার সুনির্দিষ্ট প্রস্তাবনা নিয়েই বেশি ভাবছেন তারা। দুদকের যা শুরু থেকে জন্মলগ্ন থেকে নিয়োগ প্রক্রিয়ার মধ্যে একটা দলীয় রাজনৈতিক প্রভাব ছিল, যার কারণে দুদক এক ধরনের রাজনৈতিকভাবে জিম্মিত দশায় ছিল। ইতিমধ্যে খসড়া প্রণয়ন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আমরা আশা করছি যে 2025 জানুয়ারির প্রথম সপ্তাহে সম্ভবত 7 তারিখে জমা দেওয়ার আমাদের প্রত্যাশা। রাজনীতি, আমলাতন্ত্র এবং ব্যবসায়ীদের যোগসাজশে দুদককে অকার্যকর করা হয়েছে বলে মত সংস্কার কমিশনের। সিভিল সার্ভিস অ্যাক্টের বিষয়টা আছে, কর আইন আছে, অ্যান্টি মানি লন্ডারিং অ্যাক্ট আছে, এখানে কোনো ধারা আছে যে কারণে তার ভূমিকাটা দুদক সঠিকভাবে পালন করতে পারে না। কোনো একটা বিশেষ শ্রেণীর যদি যেটা এখন আছে যে আমলাতন্ত্র, সেটার থেকে দুদককে মুক্ত করতে হবে। দুদকের সাবেক মহাপরিচালক মোহাম্মদ মইদুল ইসলাম বলছেন, দুর্নীতি দমন কমিশনকে কার্যকর করতে সঠিক নেতৃত্ব বাছাই হতে হবে নিরপেক্ষ। এমন মানুষ আছেন যারা প্রভাব ছাড়াই নিজেরাই প্রভাবিত হয়ে পড়েন তাদের দুর্বলতার কারণে। সেই রকম মানুষদেরকে যাতে নিয়োগ না দেওয়া, দুদকের জন্য একটি আলাদা করে কোর্ট করা যায় এবং একই সাথে আপিলেট আদালত আলাদা করা। বিচারের দৃশ্যমান সাজাগুলো যদি হয় তাহলে দুদকের কাজেরও সুফলটা পাওয়া যাবে। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক হস্তক্ষেপ, আমলাতন্ত্রের প্রভাব আর অভ্যন্তরীণ দুর্নীতি রোধে দুদকে কার্যকর সংস্কার প্রয়োজন। তবে ক্ষমতাসীনদের সদিচ্ছা আর কর্মকর্তাদের আন্তরিকতা না থাকলে এর সুফল মিলবে না। সব পক্ষ এগিয়ে আসলে সত্যিকারের দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠানে পরিণত হতে পারে দুদক। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছেন, শীতে শান্ত সাগরে উচ্ছ্বাসের ঢেউ। কক্সবাজারে ঢল নেমেছে পর্যটকের। চলতি মৌসুমে 1000 কোটি টাকা বাণিজ্যের আশা। সরবরাহ কমের অজুহাতে আবারও অস্থির মুরগির বাজার। ব্রয়লারে কেজিতে বেড়েছে 40 টাকা পর্যন্ত। ধরাছোঁয়ার বাইরে দেশি।
এদিকে নতুন দাম নির্ধারণের 2 সপ্তাহ পার হলেও এখনো স্বাভাবিক হয়নি ভোজ্য তেলের সরবরাহ। স্বস্তি ফেরেনি চালের বাজারে। বাজার যেন এক হরিলুটের আতুর ঘর, রাত পোহালেই বাড়ে কোনো না কোনো পণ্যের দাম। শুক্রবার রাজধানীর কারণ বাজার ঘুরে দেখা গেছে সপ্তাহ আগে 190 টাকা বিক্রি হওয়া ব্রয়লার মুরগির দাম ঠেকেছে 210 টাকায়, সোনালী 350 আর দেশি মুরগির দাম 550 টাকা। এমন অবস্থার জন্য ব্যবসায়ীরা সরবরাহ সংকটের দোহাই দিলেও মানতে নারাজ ক্রেতারা। বিয়ে শাদী ঠাটিবাট না আসছে কারণে এই কারণে মনে করেন দামগুলো বাড়তেছে এবং মনে করেন খামারালারাও মনে মাল ধরে রাখতেছে। আমার গরিবের জন্য তো মুরগি ছিল, মুরগি খাওয়া যাবে না। তো এরকম অবস্থা যদি হয় তাহলে গরিবরা বেঁচে থাকার অধিকার আসলে রাখে না। এদিকে লিটারে 8 টাকা বাড়িয়ে সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয় 175 টাকা। এর 2 সপ্তাহ পার হলেও বাজারে স্বাভাবিক হয়নি সরবরাহ। একটা দুইটা জিনিস কিনলেই দেখা যায় যে পকেট খালি হয়ে যায়। তেলের লিটার 8 টাকা বাড়ার পরে সরবরাহ আগের তুলনায় একটু ভালো আছে, তবে অ্যাভেলেবেল না। 5টা কোম্পানিতে 2-1টা কোম্পানি দিচ্ছে, 2-3টা কোম্পানি এখনো বন্ধ। 2 সপ্তাহ আগেও 50 টাকা কেজিতে বিক্রি হওয়া মোটা চালে বেড়েছে 6 টাকা। একই অবস্থা বিয়ার 28, মিনিকেট, নাজিরশাইলের। মেলারা বলতে আছে বড় বড় কোম্পানি দ্বারা প্রতি বছর 200-300 করে বেশি কিনে দিতেছে। এখন যে অবস্থা দেখে সামনের দিকে না খাই মরার অবস্থাই হয়েছে, যদি এইভাবে চালের দাম বাড়তে থাকে। এত অস্বস্তির মধ্যেও কিছুটা স্বস্তির বার্তা দিচ্ছে সবজির বাজার, অধিকাংশই মিলছে 50 টাকার মধ্যে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বালাইনাশক কৃষি পণ্য উৎপাদনে যা দিলে খরচ বাড়ে, আবার না দিলে ফলন কমে। 7,000 কোটি টাকার কীটনাশক বাজারের 71% আমদানি করতে হয়, আর তা করতে গেলেই একক দেশ একক উৎসের গ্যারাকলে পড়ছেন আমদানিকারকরা। বাজার প্রতিযোগিতাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি পিটাক এর করা এমন নিয়মে খরচ বাড়ছে কৃষকের। আবার নিবন্ধিত সোর্সের বাইরে থেকে আমদানি করলেই জরিমানা গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। তাই এবার সোর্স উন্মুক্ত করার পথে স্বয়ং পিটাক। একই পরামর্শ দিচ্ছেন কৃষি অর্থনীতিবিদরাও। ফরহাদুর রহমানের রিপোর্ট। যেটা সবচেয়ে সেন্সিটিভ সেটা হলো পেস্টিসাইড। দিলে খরচ বাড়ে, না দিলে ফলন কমে, দুই দিকেই ধার। পণ্যের দাম বাড়লেও ভালো ফলনের আশায় বরাবরই কীটনাশকের উপর ভরসা রাখেন কৃষকরা, যার প্রমাণ মেলে পরিসংখ্যানেও। কৃষি বিভাগ ও আমদানিকারকদের তথ্য মতে 2023 সালে দেশে বালাইনাশক ব্যবহার হয়েছে 39,000 মেট্রিক টনের বেশি। 5 বছর আগে যার পরিমাণ ছিল 37 থেকে 38,000 মেট্রিক টনের মতো। দেশে দানাদার বাদে তরল ও গুঁড়া বালাইনাশকের প্রায় পুরোটাই আমদানি নির্ভর। ক্ষেত যখন নাকি মনে করেন পোকা আসে তখন তো আমাদের ব্রেন মনে করেন যে শর্ট হয়ে যায়। পানিটা না আসার কারণ পোকাটা বেশি, এই জন্য হলো কীটনাশক দিন লাগে। সব বেশি কাজ করে না, একটা গ্রুপে বেশি দুবার দিতে হয়, কাজ করে না। এই বালাইনাশক আমদানি করতে গেলেই বাজার প্রতিযোগিতার গলা টিপে রাখা একক উৎসে জিম্মি হয়ে পড়েন ব্যবসায়ীরা। কারণ বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি পিটাকের সিদ্ধান্ত অনুযায়ী কোনো একটি দেশের একটি কোম্পানি বা উৎস থেকেই তা আমদানি করা যাবে, যদিও বালাইনাশক আইন 2018-তে এমন কোনো শর্ত নেই। কিন্তু একক উৎসের শর্ত মানছেন না খোদ পিটাকের সদস্যের প্রতিষ্ঠানই। এনবিআর এর তথ্য, বালাইনাশক আমদানিকারক একটি কোম্পানি জানুয়ারি থেকে সেপ্টেম্বর 9 মাসে 6টি পণ্য মোট 21 বার একক উৎসের শর্ত ভঙ্গ করে আমদানি করেছে। 2023 সালে 9টি পণ্য 26 বার ও 2022 সালে 10টি পণ্য মোট 56 বার। প্রশ্ন হলো, নিজেদের করা নিয়ম কেন বারবার ভাঙছেন তারা? সোর্স বিষয়কের জটিলতা আছে এবং শুধু আজকে জটিলতা নয়, দীর্ঘদিনের জটিলতা। আমরা এটা নিয়েও কাজ করছি, শুধু মিমটেক্স নয়। রিসেন্টলি আমরা 204টি কোম্পানির প্রায় 476টি কন্টেইনার ছাড় করিয়েছি আমরা, এবং সেটা সমস্ত অথরিটি জানি। 4 লাখ টাকা প্যানেলটি করেছে, এই প্যানেলটা দিয়ে ছাড় করিয়েছি আমরা সবাই। কৃষকদের ন্যায্য মূল্যে বালাইনাশক সরবরাহ ও প্রতিযোগিতামূলক বাজার তৈরিতে উৎস উন্মুক্তকরণের পরামর্শ দিচ্ছেন এই কৃষি অর্থনীতিবিদ। ওপেন কম্পিটিশন থাকা দরকার, যেখানে আমি কম দামে ভালো বালাইনাশক আনতে পারি, আমদানি করতে পারি, সেই ব্যবস্থাটা উন্মুক্ত থাকা দরকার। 2023 সালে দেশে ব্যবসা করা 8টি বহুজাতিক ও স্থানীয় 693টি কোম্পানি বিভিন্ন দেশ থেকে প্রায় 5,000 কোটি টাকার বালাইনাশক আমদানি করেছে। স্থানীয় উৎপাদন মিলিয়ে বছরে দেশে কীটনাশকের বাজার 7,000 কোটি টাকার কাছাকাছি। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। বছরের শেষ সময়ে পর্যটকের ঢল নেমেছে কক্সবাজারে। সমুদ্র তো বটেই, পাহাড় প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করছেন তারা।
এবার পর্যটন মৌসুমের শুরু থেকেই ব্যবসা বাণিজ্য চাঙা থাকায় দারুণ সময় কাটছে ব্যবসায়ীদের। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। শীতে শান্ত সাগর, পর্যটকরা তাই মনের আনন্দে মেতেছেন সমুদ্র স্নানে। জলে ভেজা শরীর নিয়ে পর্যটকরা উষ্ণতা নিচ্ছেন মিষ্টি রোদের। সৈকতে কেউ ঘোড়ায়, কেউ জেট স্কি কিংবা বিচ বাইকে চড়ে সময় কাটাচ্ছেন। অনেকে বালু তীরে দাঁড়িয়ে উপভোগ করছেন সমুদ্রের সৌন্দর্য। প্রিয় মুহূর্তগুলো বন্দি করছেন মুঠোফোনে বা ক্যামেরায়। ডিসেম্বর মাসটা আমার মনে হয় যে এখানে আসার জন্য একটা পারফেক্ট টাইম। এইখানে যে ভাইবটা, এটা আসলে অন্য কোনো জায়গা ক্রিয়েট করতে পারবে না। এটাই ফার্স্ট টাইম, অনেক ভালো লেগেছে। আর সি বিচেও আসাটা এটাই আমার ফার্স্ট টাইম। আমি ঘরে উঠেছি, মজা করেছি। ফ্যামিলি নিয়ে আসছি, এই আচার কিনবো, শুটকি কিনবো। পর্যটকের ঢলনামায় জমে উঠেছে ব্যবসা বাণিজ্য। সৈকতের ফটোগ্রাফার থেকে শুরু করে ঘোড়াওয়ালা, বিচ বাইক চালকের মাঝেও বাড়তি উচ্ছ্বাস। প্রাণ ফিরেছে হোটেল রেস্তোরাঁগুলোতেও। 3 মাস আমাদের সিজন চলে, 3 মাসে অনেক রোজগার হয় আপনার। এখন অনেক পর্যটক আসতেছে। 25 থেকে 30,000 টাকা দৈনিক। আগে ছিল আপনার যেটা 10 থেকে 15,000 টাকা, ওটা এখন 10-15 টাকা বেড়ে গেছে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি আমরা আশা করছি এখন যে চাঙ্গা ভাবটা আছে সেটা অব্যাহত থাকবে। মার্চে যেহেতু রমাদান, টোটাল প্রেশারটা কিন্তু এই 3 মাসের মধ্যেই পড়বে আমরা আশা করছি। চলতি মৌসুমে কক্সবাজারের পর্যটন খাতে 1000 কোটি টাকার বাণিজ্যের আশা ব্যবসায়ীদের। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। 2 বছর বিরতির পর আয়োজিত আবাসন মেলার পঞ্চম ও শেষ দিনে বুকিং ও বেচাকেনায় জমজমাট হয়ে উঠেছে রিহ্যাব ফেয়ার 2024। শুক্রবার সকাল 10টা থেকেই ক্রেতা দর্শনার্থীরা প্রবেশ করতে থাকেন মেলা প্রাঙ্গণে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও বাড়তে থাকে। মেলায় দেখে শুনে কেউ পছন্দের ফ্ল্যাট, প্লট বুকিং দিচ্ছেন, কেউ খোঁজ খবর নিয়ে রাখছেন যেন আগামীতে ফ্ল্যাট বা প্লট কেনা যায়। বরাবরের মতো ক্রেতা টানতে প্রতিষ্ঠানগুলো প্লট, ফ্ল্যাট বুকিং দিলেই আকর্ষণীয় অফার দিচ্ছে। ফ্ল্যাট বুকিং দিলে দামে ছাড় দিচ্ছে কোনো কোনো প্রতিষ্ঠান। আজ রাত 9টায় শেষ হচ্ছে এবারের আয়োজন। মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিং। বৃহস্পতিবার রাতে রাজধানী নয়াদিল্লির একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে 7 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কেন্দ্রীয় বিজেপি সরকার। শনিবার হবে শেষ কৃত্যানুষ্ঠান। সুব্রত আচার্যের রিপোর্টে বিস্তারিত। চলে গেলেন ভারতের অর্থনৈতিক সংস্কারের রূপকার ও সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে নেওয়া হয় হাসপাতালে। রাত 9:51 তাকে মৃত বলে ঘোষণা করেন নয়াদিল্লি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের কর্মরত চিকিৎসক। খ্যাতনামা এই অর্থনীতিবিদের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভারত জুড়ে। তার বাসায় ছুটে গেছেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী সহ বিভিন্ন রাজনীতিকরা জানিয়েছেন শোক। বিশ্ব নেতারাও তার পরিবারের প্রতি জানিয়েছেন সমবেদনা। মনমোহন সিং এর মৃত্যুতে শুক্রবার সব সরকারি কার্যক্রম বাতিল করা হয়েছে। 7 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। এ সময় সরকারি ভবনগুলোতে পতাকা অর্ধনমিত রাখা হবে। কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের কার্যক্রমও বাতিল করা হয়েছে। শনিবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় ভারতের সাবেক এই প্রধানমন্ত্রীর শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হবে বলেও জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। চলতি বছরের শুরুর দিক পর্যন্ত রাজ্যসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। গত এপ্রিলে রাজ্যসভা থেকে অবসরে যান। মনমোহন সিং 1971 সালে ভারত সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে যোগদান করেন। পরে 1991 সাল থেকে 1996 সাল পর্যন্ত অর্থমন্ত্রীর দায়িত্ব সামলান। পরে 2004 থেকে 2014 সাল পর্যন্ত 2 মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ডক্টর মনমোহন সিং। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। এবার বিপিএল এর খবর। শিরোপা ধরে রাখার মিশনে প্রস্তুতি শুরু করলো ফরচুন বরিশাল। রূপগঞ্জের বিকেএসপিতে প্রথমবারের মতো অনুশীলন করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। বিপিএল এর 11তম আসর শুরু হচ্ছে 30 ডিসেম্বর। আসর সামনে রেখে বৃহস্পতিবার অনুশীলন শুরু করে ঢাকা ক্যাপিটালস ও চিটাগং কিংস। আজ পূবেরগাঁও
ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের গ্রাউন্ডে প্র্যাকটিস সেরেছে ফরচুন বরিশাল। প্রথম দিনের অনুশীলনে ছিলেন স্কোয়াডের প্রায় সব দেশি ক্রিকেটার। সকাল থেকে নিজেদের ঝালিয়ে নেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্তরা। ওয়ার্ম আপের পর ম্যাচের আবহে ব্যাটিং বোলিং করেছেন তারা। তবে অনুশীলনে যোগ দেননি বিদেশি ক্রিকেটাররা। ইতিমধ্যে বাংলাদেশে পৌঁছেছেন মোহাম্মদ নবী ও ফাহিম আশরাফ। শাহিন শাহ আফ্রিদি ও কাইল মেয়ার্সও আজই ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। একই সঙ্গে সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি জানালেন প্রধান উপদেষ্টা। ভোটের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষ হওয়ার পর নির্বাচন চায় বিএনপি, জামায়াত। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ে।